Welcome to yet another beautiful episode of Driven. আজকে আমরা এমন একটা গাড়ি করছি যেটা হচ্ছে born ready for the city and it's born ready for every household. যে নামটা অনেক কমন এখন সেটা হচ্ছে Toyota Corolla Axio Hybrid, the running model, and এটার counterpart, the Fielder Hybrid. সবার কাছে Axio একটা boring গাড়ি, a means to get from point A to B. এই episode will show you how it's different and less boring. টয়োটা করলা হচ্ছে টয়োটার সবচেয়ে হাইয়েস্ট সেলিং ভেহিকল। এইটা প্রোডাকশন 1960s শুরু হয়েছে এবং বিগত 50 বছর ধরে দিস মডেল হ্যাজ আউটসোল্ড এনিথিং দ্যাট টয়োটা হ্যাজ প্রডিউসড। এটা হচ্ছে ওদের ক্যাশ কাউ। অ্যান্ড এই গাড়িটা যদি ওরা ভালো না বানায় এবং না বিক্রি হয়, ওদের কোম্পানি ফুল ডাউনফলে চলে যাবে। রিসেন্ট নিউজে শুনেছেন টেসলা হ্যাজ ওভারটেকেন টয়োটা ইন টার্মস অফ স্টক প্রাইস। তো বুঝতেই পারছেন এভরিওয়ান নিডস টু বি অন দ্য টপ অফ দেয়ার গেম এরকম মার্কেটে সার্ভাইভ করতে হলে। Corolla production started back in the 1960s. It's been over 50 years this car is in production. And Japan, 2006, they thought of changing the name from Corolla to Corolla Axio. But Axio name transition korte cheleও transition ta korte pareni ekhon porjonto eshe. এই 2020 তে এসে they released the Corolla model, specifically Corolla. মানে Axio নামটাও আবার আস্তে আস্তে মুছে যাচ্ছে. So they're actually producing two models now, Corolla and Corolla Axio. Corolla model হচ্ছে hatchback আর Axio তো দেখতেই পাচ্ছেন সেডান, and this is the second generation first facelift. যেহেতু এটা আমাদের ফার্স্ট হাইব্রিড ইউনিট, আমি একটু হাইব্রিডের ব্রেকডাউনটা দিই। হাইব্রিড আছে টোটাল 3 ধরনের। একটা হচ্ছে আপনার যেটা চার্জ দিতে হয় না, which we are reviewing right now, the Axio hybrid, আর একটা হচ্ছে চার্জ দিতে হয়, the electrical hybrid, যেটা প্লাগ ইন হাইব্রিড বলে। বাসায় চার্জও দিবেন প্লাস ফিউলেও চলবে। আরেকটা আছে ফুললি ইলেকট্রিক, লাইক দ্য টেসলা, যেটা বাসায় চার্জ দিতে হয়, আর দ্য পোর্শ টেকেন। আর যদি কম দামি এক্সাম্পল দিই তাহলে নিসান নোট। হন্ডার ইনসাইড হাইব্রিডটা এত পপুলার না হলেও টয়োটা প্রিয়াসটা ওয়াজ ওয়াইল্ডলি পপুলার। আর ওই হেরিটেজ ধরেই এখন আমরা থার্ড জেনারেশন হাইব্রিড মডেলে আছি, যেটাতে প্ল্যানেটারি সিস্টেম ইউজ করে টয়োটা। সো এখানে কিছু কম্পোনেন্ট আছে, দ্য ফার্স্ট অফ দেম বিইং অ্যান অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন, যেটা থার্মাল এফিসিয়েন্সি অনেক ভালো, যেই কারণে এই ইঞ্জিনটা থেকে ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো পাওয়া যায়। আর এছাড়া এই ইঞ্জিনের সাথে অ্যাটাচ হচ্ছে একটা পাওয়ার কন্ট্রোল ইউনিট এবং একটা জেনারেটর। জেনারেটরের ইঞ্জিনের মাঝখানে একটা ডিভাইস আছে কল দ্য স্প্লিটার ডিভাইস, যেটা থেকে যখন পাওয়ার কন্ট্রোল ইউনিট ডিরেক্ট করে যে এখন ইঞ্জিন থেকে পাওয়ার চাকায় দেওয়া দরকার না, তো ইঞ্জিন থেকে পাওয়ার ব্যাটারিতে কনভার্ট করা দরকার, ওই ডিভাইসটা তখন ওটা করে। আর জেনারেটর দিয়ে গাড়িটা স্টার্ট হয়, গাড়ির এসি কাজ করে এবং এই জেনারেটর দ্বারাই মানে ইলেকট্রিসিটিটা জেনারেট হয়ে ব্যাটারিতে স্টোর হয় অ্যাজ কেমিক্যাল এনার্জি। আর যখন দরকার ব্যাটারি থেকে এই কেমিক্যাল এনার্জিটা আবার প্রডিউস করে ইলেকট্রিক্যাল এনার্জি। আবার ব্রেক করলেও চাকার রোটেশন থেকে কাইনেটিক এনার্জি নিয়ে ব্যাটারিতে ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠিয়ে কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর করা হচ্ছে। আই নো ইটস কমপ্লিকেটেড বাট ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। খুব অল্প Axio জিতে কিলেস এন্ট্রি আসে। এই রিমোট দিয়ে আই ক্যান লক আনলক দ্য কার অ্যান্ড অলসো ওপেন দ্য ট্রাঙ্ক। পুশ স্টার্ট দিয়ে গাড়িটা স্টার্ট দিলাম, অ্যান্ড স্টার্ট দিতেই কোনো আওয়াজ নেই, কারণ যে জেনারেটরটা আছে ওটা দিয়ে গাড়িটা স্টার্ট হয় এবং ওটা দিয়ে এসির ফাংশন কাজ করে। ইন্টেরিয়র ইজ ভেরি নাইস, ভেরি সিম্পল। এসি ভেন্টগুলোতে একটু নিকেল গার্নিশ দেওয়া, হ্যান্ডেলে নিকেল দেওয়া, যেহেতু Axio G X এটা নাই, কারণ ওই ফিল্ডারে এটা পাবেন না। আর এখন স্ট্যান্ডার্ড এই ফেসলিফটের সাথে সব Axioতে হাইব্রিড হলে আরপিএম মিটার দিয়ে দেয়। সো দিস ইজ নাইস ফ্রম টয়োটা। এখানে ভ্যানিটি মিটার আছে, যেটা এক্স গ্রেডগুলোতে নাই। দেখলেন এখন ইঞ্জিনটা অন হয়ে গেল, কারণ ব্যাটারি চার্জ একটু কমে গিয়েছে। ইন্টেরিয়রের লাইটিং মোটামুটি ভালো, ইন্টেরিয়রটা বেশ ওয়েল লিট অ্যান্ড ভেরি সিম্পল টু ইউজ। এখানে ন্যানো টেকনোলজির বাটনটা আছে এসির, এটা একটু পরে আমরা এক্সপ্লেন করবো ড্রাইভে। অল ইন অল a very nice simple interior. এখানে armrest is a nice touch. এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি this is actual leatherette, কারণ এখানে যদি প্লাস্টিক হতো লং ড্রাইভে হাতে ব্লিস্টার্স পড়ে যেত। সাইডেও হাত রাখার বেশ ভালো জায়গা, ভিজিবিলিটি খুব ভালো। আমি একটা লম্বা মানুষ, আমার জন্য অ্যাম্পল স্পেস আছে। পিছে কি অবস্থা একটু যেয়ে বুঝতে হবে। আর এছাড়া ফ্রন্ট লাইট জ্বালিয়ে দেখাই দিই, এখানে কাপ হোল্ডার,
মোবাইল রাখার জায়গা আছে, এখানে একটা বটল হোল্ডার আছে, এখানে তো কন্ট্রোল স্পেস আছেই একটা, মাঝখানে আরেকটা আছে, অনেক জায়গায় এই গাড়িতে জিনিস রাখার জন্য। এখানে একটা আছে এবং এইখানেও একটা আছে। তো বুঝতেই পারছেন, যদি আপনার ফ্যামিলির জিনিস বেশি থাকে এই গাড়িতে মোটামুটি সবই রাখতে পারবেন। পিছে এত জায়গা আই ডিডন্ট এক্সপেক্ট। ঢুকে ফার্স্ট জিনিসটা আমি যেটা খুঁজতেছি পিছনে, সেটা হচ্ছে এখানে একটা অ্যাশট্রে থাকার কথা, এটা নেই। নেগেটিভ পয়েন্টস, এখানে বটল হোল্ডার আছে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার আর্মরেস্ট ইন দ্য মিডল। দিস এই ছোট জিনিসটা এটা চেঞ্জ করে দেয় এক্সিও এক্স থেকে জি গ্রেডে। যারা পিছিয়ে বসবে তাদের জন্য এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট, ছোট এই একটা জিনিস, এটা ভেরি নাইস টাচ। এটা ফিল্ডারের সব গ্রেডে কমন, এবং ফিল্ডারের সিটটা হেলান দিয়ে আরেকটু রিক্লাইন করে বসা যায়। এর জন্য আমি বলছি যে ফিল্ডারে দের ইজ মোর ভ্যালু ফর মানি দেন দি এক্সিও, বাট অনেকে তো সেডান পছন্দ, সে এক্সিওই কিনবে। এখানে অনেক লেগ স্পেস, আর আমরা স্পেসিফিক্যালি সিটটা পিছিয়ে রেখেছি যে আমি বসলে কতটুক জায়গা লাগতো এবং আমি আবার পিছিয়ে বসলে কতটুক জায়গা লাগবে ওইভাবে। এখানে কিছু পকেটস আছে যেখানে ফাইল অথবা অন্য জিনিস রাখতে পারবেন, বাট ড্রাইভার সিটের পিছিয়ে নেই। আর পিছনে রুম লাইট নেই, মাঝখানে রুম লাইটটি আছে, এটা দিয়েই কাজ চালাতে হবে। All in all, very satisfied with the interior space and comfort. Headrestটা অনেক নরম, আরাম আছে বসে। For a family sedan, this is মানে exquisite. নর্মাল পুশ স্টার্ট গাড়িতে স্টার্ট দিলে একটা আওয়াজ আসে, কিন্তু হাইব্রিড এক্সিওগুলোতে যে জেনারেটরটা আছে এটা স্টার্টের কাজে ইউজ করা হয়, ইভেনচুয়ালি এটা ইঞ্জিনে পাওয়ারে শিফট করে। অ্যান্ড সেকেন্ডলি ওই জেনারেটরটা দিয়েই গাড়ির পুরো এসি ইউনিটটা কাজ করে, মানে ইঞ্জিনের থেকে কোনো অ্যাডিশনাল পাওয়ার বা প্রেশার চায় না। কারণ অনেকেই শুনেছেন যে আগের দিনের গাড়িতে বাবারা অথবা আমাদের প্যারেন্টসরা বলতো যে হ্যাঁ এসি ছাড়লে তেল বেশি খায়। তো হাইব্রিড গাড়িতে বাবা মাকে বুঝিয়ে বলতে পারবেন যে এসি ছাড়লে কোনো এক্সট্রা তেল খাবে না, কারণ এসির কম্প্রেসারটা ওই যে জেনারেটরটা আছে যেটা দিয়ে আপনার হাইব্রিড সিস্টেমটার পাওয়ার জেনারেট করে, ওখান থেকেই ফাংশনটা আসে। ইটস এ ভেরি বেসিক কার, বেসিক ইন দ্য সেন্স যে ড্রাইভিং প্লেজার ওয়াইজ, কারণ এই গাড়ির সাসপেনশন সামনে হচ্ছে ম্যাকফেয়ারসন স্টার্ট, পিছে টরশন বিম, সো হ্যান্ডলিং ওয়াইজ ওরকম আহামরি কিছু এক্সপেক্ট করবেন না। In all essence, this is a Corolla, a JDM, a Japanese domestic market Corolla. হাইব্রিড একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টেরিয়ার সবসময় ওয়েল ভেন্টিলেটেড রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে। ইন্টেরিয়ার ভেন্টসগুলো দিয়েই কিন্তু ব্যাটারিতে ঠান্ডা করার জন্য বাতাসটা যায়। আর আরেকটা জিনিস, হাইব্রিড চালানোর সময় এসি অন করে রাখা বেটার অলওয়েজ, কারণ এসি অন থাকলে আপনার গাড়ির ভিতরে ইন্টেরিয়র ক্লিন থাকবে এবং ব্যাটারির ভেন্টিলেশন ভালো হবে। অনেকেই মনে করবেন যে এক্সিও আর কি পাওয়ার হবে, ওয়েল এই এক্সিওতে প্ল্যানেটারি সিস্টেম গিয়ারবক্স লাগানো, উইচ ইজ কল্ড দ্য ইলেকট্রনিক সিভিটি। গাড়ির যেই এই হাইব্রিডের মোটর জেনারেটর আর ইঞ্জিনের যে কানেকশন, ওই টর্ক কনভার্টারটা আর পিসিইউ পাওয়ার কন্ট্রোল ইউনিটটা কন্ট্রোল করে গাড়ির গিয়ারবক্সটাকে। অনেক বড় বড় কথা বলছি, বাট যেহেতু এটা আমাদের ফার্স্ট হাইব্রিড রিভিউ, আমার একটু বড় বড় কথা বলতে হবে না, তা আপনারা মনে করবেন এত বোকা। একটু পাওয়ারটা দেখাই। হাইব্রিডের পাওয়ার যখন আপনারা আস্তে চালাবেন তখন ইঞ্জিনটা হয় ব্যাটারিকে চার্জ করবে, না তো ইঞ্জিনটা একটু পাওয়ার দেবে। এখন যেমন 14 নিচে ব্যাটারি পাওয়ার দিয়ে গাড়িটা চলছে, বাট ইফ আই পুট ইট ইন বি অ্যান্ড ইফ আই গো, that is the kind of power that you can get from this car. অনেকে বলে এই গাড়ির হর্স পাওয়ার হচ্ছে 99, অ্যাকচুয়াল হর্স পাওয়ার হচ্ছে 73 ফ্রম দ্য ইঞ্জিন, আর ব্যাটারি থেকে অ্যানাদার 60, সো টোটাল কত হয় 133 হয়। সো 133 টয়োটা দুইটা কম্বাইন্ড বলে যে গাড়িতে অলওয়েজ পাওয়া যায় অ্যারাউন্ড 99 হর্স পাওয়ার, বাট মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে 19 হর্স পাওয়ার হচ্ছে অনেক বেশি। বাট ভাই এন্ড অফ দ্য ডে এক্সিও তো কতটুকু পাওয়ার পাবে, এটার জন্য আমরা শর্ট এক্সপেরিমেন্ট রেখেছি। লেটস গো। ড্র্যাগ রেস, দ্য আলটিমেট ফ্রন্টিয়ার। ড্র্যাগ রেস দিয়ে সব প্রুফ হয়, যেহেতু আমার ক্যামেরাম্যান বলেছে এটা এক্সিও টানে নাকি, এটা প্রুফ করার জন্য আমরা বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কার টয়োটা 86 ভার্সেস দ্য টয়োটা এক্সিও হাইব্রিড। লেটস সি হোয়াট হ্যাপেন্স। উই আর চার্টিং ইনটু আননোন টেরিটরিজ।
তো Axio 0 থেকে 90 পর্যন্ত 86 এর আগে থাকে। GT86 আমাদের দেশের ন্যাশনাল স্পোর্টস কার লুজিং টু অ্যান Axio হাইব্রিড। বাট 86 এর যখন অটোমেটিকের থার্ড গিয়ার হিট করে তখন 86 প্রতি সেকেন্ডে এক গাড়ি করে আগিয়েছে। ওয়েল, বাসায় যাদের যাদের Axio আছে তারা নিশ্চয়ই এখন একটু হলেও ভালো ফিল করছেন যে অলদো ইটস এ ফ্যামিলি সেডান, ইটস নট ব্যাড অ্যাট অল। গাড়ির টার্নিং রেডিয়াস নিয়ে কথা বলবো। একদম ফার রাইট লেন থেকে যদি টার্ন করি, এক্সেলেন্ট টার্নিং রেডিয়াস। 1.5 লেন লাগে টার্ন করতে, যেটা ঢাকা সিটির মধ্যে উইল কাম ইন ভেরি ভেরি হ্যান্ডি। মানে অল্প জায়গায় গাড়ি ঘুরিয়ে ফেলতে পারবেন। আমরা সব প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো এই গাড়ির, কারণ দিস ইজ আ প্র্যাকটিক্যাল কার। এটা সবাই কিনেন, এটা সবার বাসায় দরকার। ব্যাটারি মেনটেনেন্স নিয়ে আরেকটু বলি। সিগনালে অথবা জ্যামে বসে থাকলে কিন্তু ব্যাটারি ডিপ্লিট হয়ে যাবে খুব ফাস্ট। গাড়ির ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু ইউ মাস্ট ড্রাইভ ইট অন ক্লিয়ার রোডস। আর এখন কোয়ারেন্টিনের সময় অনেকের বাসায় Axio হাইব্রিড বসে আছে, চালানো হচ্ছে না, বাট গাড়ি কিন্তু চালাতে হবে। কিন্তু ব্যাটারির উপরে যেই সলেনয়েডগুলো, ওখানে কিন্তু ক্যালসিয়াম জমে, অ্যান্ড ওইটা ক্লিন করা কিন্তু নর্মাল একটা কাজ না, ওয়ার্কশপে নিতে হবে। ইজিলি আপনার 10-15 হাজার টাকা চলে যাবে। সো মেক শিওর ইউ ড্রাইভ দিস কার অ্যাটলিস্ট আপনার এরিয়ার অ্যারাউন্ড দ্য ব্লক, যাতে করে অ্যাটলিস্ট ব্যাটারিটা চার্জ হয়, ডিসচার্জ হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হাইব্রিড। আর মনে রাখবেন, হাইব্রিডের ওয়্যার অ্যান্ড টিয়ার অনেক কম ফর রেগুলার পার্টস, কারণ হাইব্রিডে ইঞ্জিন অনেক কম রান হয়, ব্যাটারিতেই চলে। আর ইঞ্জিন যখনই রান হয়, মানে আমরা এই ডিউরেশন অফ দ্য শটে 70% অফ দ্য টাইম ব্যাটারিতেই চললো। তো ইঞ্জিনের যে মুভিং কম্পোনেন্ট, এখানে ফ্রিকশন কিন্তু অনেক কম হচ্ছে। আর যেহেতু এটা থার্ড জেনারেশন টয়োটার হাইব্রিড, এখানে কিন্তু চেইন সিস্টেম হাইব্রিড কন্ট্রোল টেকনোলজি না, এটা কিন্তু চেইনলেস। সো আরও মুভিং পার্টস কম। আর যেহেতু অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন, এগুলোর মেনটেনেন্স এমনিই কম। একটা হাই থার্মাল এফিসিয়েন্সিতে এই ইঞ্জিনটা বানানো হয়েছে, উইচ ইজ অপটিমাম ফর ফিউল ইকোনমি অ্যান্ড ইটস এ ভেরি ওয়েট ব্যালেন্স। আর হাই থার্মাল এফিসিয়েন্সি বা অ্যাটকিনসন সাইকেল, এটাতে কী বুঝায়? বেসিক্যালি ইনটেক ভালভটা রিমেইনস ওপেন ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, যার কারণে গাড়িটা অনেক ফিউল এফিশিয়েন্ট হয়। গাড়িতে কিন্তু অলওয়েজ ইনটেক ভালভ এবং এক্সস্ট ভালভ থাকে, যেখান দিয়ে বাতাস ঢুকে এবং কম্বাসশন হয়ে যেই জিনিসটা বের হয়, ওটা এক্সস্ট ভালভ দিয়ে বের হয়। একটু টেকনিক্যাল টার্মস বলছি, বাট যেহেতু আমাদের ফার্স্ট হাইব্রিড, আমরা টেকনিক্যাল টার্মগুলো অবশ্যই বলবো। এই গাড়িতে একটা নিফটি ফিচার হচ্ছে পার্কিং সেন্সার্স। দিস ইজ অ্যান Axio G। এই গাড়িতে পার্কিং সেন্সার এক্সপেক্ট করা ইজ অলমোস্ট লাইক নভেম্বরে বৃষ্টি এক্সপেক্ট করা, বাট এটা আছে এই গাড়িতে। নভেম্বরের মাঝে মাঝে বৃষ্টি হয়, তো বুঝতেই পারছেন, ইটস আ ভেরি নিফটি কার। ইট অলসো হ্যাজ অটোমেটিক হেডলাইট অ্যাসিস্ট, মানে হেডলাইটটা অটোতে দিয়ে রাখলে যদি আপনার লাইট কমে যায় বাইরে, তাহলে হেডলাইট অটোমেটিক অন হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাবো, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। Axio G আর Axio X এর মেইন ডিফারেন্স, এটা হচ্ছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন। এটা অনেকে বুঝে না, সো আমি একটু বুঝাই। এখন টেম্পারেচার 22.5 দেওয়া, এসি অটোতে দেওয়া। আমি টেম্পারেচার যদি কমাই, এসি অটোমেটিক বেড়ে যাবে এই টেম্পারেচারে গাড়ির ভিতরে আনার জন্য। আচ্ছা, এখন যদি বাড়াই, 25-এ আনি, গাড়িতে অলরেডি 25-এর কম, এসি একদম কমে গেল। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার, আপনার বাসার এসির মতোই এটা গাড়িতেও আছে। আরেকটা জরুরি জিনিস হচ্ছে এই যে ন্যানোই বাটনটা। হোয়াট ইজ দিস ন্যানোই বাটন? ওয়েল, এখন বাতাসে অনেক ধরনের পলিউটেন্ট থাকে, হেইজের সাথে পলিউটেন্ট আরও বেশি আসে। মনে করেন না গাড়ির গ্লাস ওঠানো থাকলে, এসি ছাড়া থাকলে আপনি সেফ। ন্যানোই টেকনোলজি দ্বারা এসির বাইরে যে পোর্শনটা আছে, এই এরিয়ার মধ্যে ইট উইল ক্রিয়েট আ ফিল্টার, যেগুলো এই পার্টিকেলগুলোকে ধরে রাখবে, আটকাবে এবং ধ্বংস করে দিবে। এই পার্টিকেলের মধ্যে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া সবই পড়ে। তো দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার ইন সাচ অ্যান ইকোনমিক কার। মানে এই গাড়িতে এই ফিচার এক্সপেক্ট করার মতো না, এগুলো হাই এন্ড গাড়িতে বেশি থাকে, বাট টয়োটা হ্যাজ ইনক্লুডেড এভরিথিং ইন দিস কার। আর করবেই না কেন? করলা হচ্ছে টয়োটার সবচাইতে হাইয়েস্ট সোল্ড মডেল ইন দ্য ওয়ার্ল্ড। তো ওরা চায় মানে সাধারণ মানুষও যাতে অ্যাটলিস্ট ভালো কিছু জিনিস পাক গাড়ির ভিতরে। ইটস রেইনিং রিয়েলি হার্ড অ্যান্ড বাইরে একদম অন্ধকার হয়ে গিয়েছে।
লাইটটা জ্বালাই, আগের দিনের এন্ট্রি লেভেল সেডানে এই লাইটটা একদম পিছে হতো, এটা অ্যাক্সেস করাই হার্ড হতো। মাঝে মাঝে এখানে লাইট থাকতো, বাট এত লাইট থাকতো না। সামনে এইখানে যদি আরো লাইট লাগে, এখানে তো থাকার কথা ছিল নাই। For an entry level sedan, the music system is really good. আর এখন প্রায় সব গাড়িতেই স্টিয়ারিং কন্ট্রোল আসে টু কন্ট্রোল এভরিথিং। কপিরাইট খাবো। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই ডান সাইডের স্টিয়ারিং কন্ট্রোল থেকে আপনারা গাড়ির ইনফোমেট্রিক্স সব দেখতে পারবেন, যেমন ব্যাটারি চার্জ দিচ্ছে নাকি, কতখানি কিলোমিটার যাওয়ার পর তেল শেষ হয়ে যাবে উইথ এ ডিজিটাল স্পিডোমিটার, তারপরে তেলের মিটারটা অ্যাকচুয়াল, আর ইলেকট্রিসিটিতে মানে ব্যাটারি পাওয়ারে কত কিলোমিটার চালিয়েছেন, অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ ফিউল ইকোনমি কত, সব কিছুই দেখায়। এই গাড়িটা একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, লেন ডিপারচার অ্যাসিস্ট, উইচ ওয়ার্কস ওভার 50 কিলোমিটার পার আওয়ার। আমাদের দেশের জেনারিক ড্রাইভাররা তো কখনোই লেনে থাকতে পারে না, কিন্তু এই গাড়িতে যদি লেনে না থাকে তাহলে গাড়ি একটা অ্যালার্ম দেয়, এই দেখেন লেনে ফেরত যেতে বলছে। সো স্ট্যান্ডার্ড গাড়িতে নন স্ট্যান্ডার্ড ফিচার। আর এটা যদি অ্যানয়িং লাগে, ইউ ক্যান টার্ন ইট অফ ফ্রম হিয়ার। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে হাইব্রিড গাড়িতে এই বি বাটনটা কি করে। ওয়েল, দিস ইজ আ ফাস্ট চার্জিং মোড ফর ইউর ব্যাটারিজ। দিস অ্যাকচুয়ালি চার্জেস ইউর ব্যাটারিজ ফাস্টার। বিশ্বাস করেন কি না করেন আমি জানি না, বাট ইট অ্যাকচুয়ালি ডাজ। দেখেন, অ্যান্ড ইট অলসো হেল্পস দ্য কার গো ফাস্টার। দুইটা কাজ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে একটা ইকো মোড আছে, এইটা দিলে এই হাইব্রিড গাড়ি আরও কম তেল খাবে, মানে ইঞ্জিন একান্তই প্রয়োজন না হলে অন করবেই না, এবং থ্রটল রেসপন্সও আরও ডাল করে দেবে, যাতে করে ব্যাটারিতে গাড়িটা বেশিক্ষণ চলে। আর একটা ফুল ইভি মোড আছে, এটা ব্যাটারিটা ফুল চার্জ হলে বা গাড়িটা একদম নতুনের দিকে থাকলে তখন এটা ফুলি কাজ করে। এখন আমাদের ব্যাটারিতে চার্জ কম আছে তাই এটা অন হচ্ছে না, ড্যাশবোর্ডে বলে দিচ্ছে, বাট এই ফিচারগুলো ইম্পর্টেন্ট। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। ওয়েল, এটা এখন টার্ন অন, অলওয়েজ অন থাকে গাড়ি চলাকালীন সময়। এটা কখন অফ করবেন আমি বলি, এমন সিনারিওতে যখন আপনার পাওয়ার দরকার কোনো গর্ত থেকে ওঠার জন্য, চাকা ফেসে গিয়েছে, কারণ ট্র্যাকশন কন্ট্রোল অন থাকলে চাকায় পাওয়ার কম দেয়, মানে দুই চাকায় সেম পাওয়ার দেয়, যাতে গাড়িটা র্যাপিডলি মানে কন্ট্রোল না হারিয়ে ফেলে। এটা ট্র্যাকশন কন্ট্রোল অফ দ্য মেইন পারপাস। কিন্তু গর্তে পড়লে তখন তো আপনার পাওয়ার দরকার এক চাকা থেকে আরেক চাকায় বেশি, গর্ত থেকে টেনে বের করার জন্য। সো তখন ট্র্যাকশন কন্ট্রোলটা ইউ ক্যান টার্ন ইট অফ। আর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে ইন্টেরিয়রের এই যে ব্লু যেই টাচটা, যেটা আমাদের ক্যামেরাম্যান বলছে এটা ভালো লাগেনি, বাট এটা ওর ভালো লাগার জন্য দেয়নি, এটা সিগনিফাই করতে দিয়েছে টয়োটা যে দিস ইজ আ হাইব্রিড। এখানে ব্লু এর টাচ অনেক দেখবেন গাড়ির ভিতরে। লোগো তো আছে, পিছে লোগো। Yes, hybrid always they put the blue logo in the car. Well, I think that covers all our bases. যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন। From the get go, এই গাড়িটা কিন্তু দেখতে অত একটা ভালো না, but for a normal family sedan it looks decent. এইটা আগেরটার তুলনায় মাচ বেটার লুকিং। আগেরটা এত আগলি ছিল, এটা সামনে দেখেন ফ্রন্ট স্পেসটা অনেকটা এনক্লোজ ফর লোয়ার ড্র্যাগ কোএফিশিয়েন্ট। ড্র্যাগ কোএফিশিয়েন্ট কি, ইউর আস্কিং মি? এটা হচ্ছে একটা নাম্বার যেটা ডিটারমাইন করবে গাড়িটা কতটা অ্যারোডাইনামিক। দ্য মোর অ্যারোডাইনামিক দ্য কার ইজ, দ্য হায়ার দ্য ফুয়েল এফিসিয়েন্সি ইজ। এই গাড়িটার এই ক্লোজ স্পেস থাকার কারণে বাতাস কিন্তু কম ঢুকে। দিজ আর অল ফেক ফেজিয়ার, মানে এখানে কোনো বাতাস ঢোকার স্কোপ নেই এই নিচে রেডিয়েটর পোর্শনটা ছাড়া। এখানে ফগ লাইট লাগাতে পারেন। আর এই ফেস লিফটে তারা এই চিনটা একটু উপরে উঠিয়ে দিয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানোর জন্য। এই গাড়িটা আগেরটার থেকে 40 মিলিমিটার বড়, এতখানি। ইয়েস, আই নো ইউ গাইস হ্যাভ ডার্টি মাইন্ডস। আর যেহেতু এটা একটা হাইব্রিড, এখানে ব্লু লোগো দিয়ে দে সিগনিফাই যে দিস কার ইজ আ হাইব্রিড। এখানে হেডলাইটে তিনটা পোর্শন আছে, আগেরটা একটা ছিল হাই বিম অ্যান্ড লো বিম, আর হাই এন্ডগুলোতে প্রজেকশন আসতো, এটা সবগুলোতে প্রজেকশন আসে। হাই বিমের জন্য একটা আলাদা কম্পার্টমেন্ট, ইন্ডিকেটর লাইট অ্যান্ড পার্কিং লাইট অল সেপারেট। এছাড়া মুভিং টু দ্য সাইড, এই গাড়ির যেহেতু শ্যাসি ইজ দ্য সেম, সব কিছু সেম, খালি সামনের হুড, ফেন্ডার, বাম্পার, হেডলাইট চেঞ্জ হয়েছে এবং পিছের বাম্পার আর টেইল লাইট চেঞ্জ হয়েছে। অল ইন অল ইজ দ্য সেম অ্যাজ বিফোর। একটা নাইস টাচ হচ্ছে জেডিএম গাড়িতে এই উইন্ডোর মধ্যে যে রেইন শেডগুলো, এটা বৃষ্টির দিনে হালকা গ্লাস নামিয়ে চালাতে পারবেন। অ্যান্ড ইউ হ্যাভ স্ট্যান্ডার্ড উইঙ্কার মিরর, যেটা টয়োটার অ্যালিয়েন, প্রেমিও, এক্সিও, অ্যাকুয়া সবগুলাই সেম। সো একটা চুরি হলে অন্যটা লাগাতে পারবেন। ইটস দ্যাট সিম্পল। 15-inch রিমেন টায়ার আছে গাড়ির সাথে উইথ ইকোনমি টায়ার্স, যেহেতু ইটস হাইব্রিড। সো হাই স্পিডে এরকম করলে গাড়ির ব্যালেন্স হারিয়ে যেতে পারে অনেক সময়।
কনসিস্টেন্টলি যদি করেন। পার্কিং সেন্সর আছে উইচ ইজ নাইস, এই লেভেলের গাড়িতে পার্কিং সেন্সর থাকা। আর ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজে বেশি কিছু বলার নেই। আই অ্যাকচুয়ালি লাইক দ্য লুক অফ দ্য ফিল্ডার বেটার, কারণ এটার পিছনের শেপটা অনেক সুন্দর কম্পেয়ার টু দিস অ্যাকচুয়ালি লুকস মাচ নাইসার। বাংলাদেশে যদি সোশ্যাল স্টিগমা না থাকতো, ও আপনি স্টেশন ওয়াগন চালান, আমি অলওয়েজ বলবো টু বাই আ ফিল্ডার, ইটস মাচ বেটার কার দেন দিস। কারণ এই গাড়ির ওজন হচ্ছে 1050 থেকে 1250 কেজি, আর ফিল্ডারের ওজন ম্যাক্সিমাম হচ্ছে 1131 কিলোস, ডিপেন্ডিং অন দ্য ট্রিম অ্যান্ড এভরিথিং। আরেকটা জিনিস দেখাই, যেহেতু ফিল্ডারের কথা বলছি, ফিল্ডার হ্যাজ আ লট মোর কার্গো স্পেস দেন দ্য জেনারেল এক্সিও, কারণ এটার সিট ফোল্ড ডাউন করে। দেখতেই পাচ্ছেন আমাদের সব ইকুইপমেন্ট রাখা, এগুলো এটার ব্যাগ ডালায় আরও কষ্ট করে রাখতে হতো। অ্যান্ড ইউ ক্যান ফোল্ড ডাউন বোথ দ্য সিটস ফর অ্যাডিশনাল কার্গো। অ্যান্ড চাইলে আপনারা এই সিট ফোল্ড ডাউন করে ইউ ক্যান ইভেন স্লিপ ইন দ্য কার ইফ ইউ ওয়ান্ট টু। ইটস দ্যাট মাচ মোর এফিশিয়েন্ট। আর পিছের সিটগুলো হেলান দিয়ে বসা যায়, যেটা এই গাড়িতে একদমই যায় না। দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিচার ইজ আন্ডার দ্য হুড। যেহেতু আমরা হাইব্রিড রিভিউ করছি, আপনাদের কম্পোনেন্টগুলি দেখিয়ে দিই, তাহলে এক্সপ্লেনেশনটা বেটার বুঝবেন। Goes here. So এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড 1NZ FXC ইঞ্জিন। এখানে ইউজুয়ালি এটা এয়ার ফিল্টার বক্সের সাইডে থাকে, বাট হাইব্রিড দেখে সামনে। দ্যাট ইজ দ্য জেনারেটর অ্যান্ড দ্য টর্ক পাওয়ার কন্ট্রোল ইউনিট, সব এইখানে। আর নিচে স্প্লিটারটা বসানো। আর যেহেতু এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, হাইব্রিড মডেল সবগুলো ফ্রন্ট হুইল ড্রাইভে আসে। ইট হ্যাজ অ্যান ইলেকট্রনিক অ্যাসিস্টেড পাওয়ার স্টিয়ারিং হুইল আর ECVT ট্রান্সমিশন। ECVT ট্রান্সমিশনের ডিফারেন্স হচ্ছে এটা মাঝে মাঝে পাওয়ার দিবে গিয়ার বক্সে, এবং মাঝে মাঝে গিয়ার বক্সে পাওয়ারটা কনভার্ট করে ব্যাটারি চার্জ করবে। সো ইউ হ্যাভ টু অ্যাডভান্টেজ ফর দ্য ECVT। ইটস প্রিটি সিম্পল। দ্যার ইজ এ বিগ ক্রাম্পল জোন, অ্যাক্সিডেন্ট হলে এই পর্যন্ত আগে আসতে হবে বিফোর ইট হিটস দ্য মেইন কম্পোনেন্টস। আর ইঞ্জিনটা ফার্দার প্লেস ব্যাক, যাতে একটু হলেও ড্রাইভিং প্লেজার অথবা স্টেবিলিটি থাকে গাড়িতে। দিস ইজ দ্য ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালের অনেক কাছাকাছি ইঞ্জিনটা। গাড়ির পেইন্ট নিয়ে বলি, দিস কামস ইন ব্ল্যাক, পার্ল, হোয়াইট, স্কাই ব্লু, ব্লু অ্যান্ড ফিল্ডারে একটা রেড ভ্যারিয়েন্ট আসে। আর এছাড়া আমরা যদি গাড়ির পিছনে একটু আসি, এই গাড়িটার ব্যাক সাইডটা যদিও আগেরটার চেয়ে অনেক বেটার, কিন্তু আমার স্টিল মনে হয়, আমি একটু দেখাই, মনে হয় ফিল্ডারে যদি একটা ট্রাক এসে বাড়ি দেয় তাহলে এই ব্যাক সাইডটা হয়। মানে আমার কাছে এরকম লাগে। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ। এখন কোনো গাড়িতে, ম্যাক্সিমাম গাড়িতে স্পেয়ার টায়ার আসে না। অল ইউ গেট ইজ হাওয়ার মেশিন and a tire deflate kit. এটা ফিউচারে দেখাবো কেমনে ইউজ করতে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে এক্সিওর G এডিশন, আর ওটা হচ্ছে ফিল্ডারের X এডিশন। এটার আর একটা গ্রেড হচ্ছে এক্সিও X, তারপর এর উপরে গ্রেড হচ্ছে এক্সিও লুক্সেল এডিশন, আর তার উপরে একটা 50th অ্যানিভার্সারি এডিশন বের করেছে, যেটা লাল ইন্টেরিয়ার আছে, টু কমেমোরেট করোলার 50th ইয়ার অফ প্রোডাকশন। আমাদের শোর একটা মোস্ট ইন্টারেস্টিং সেকশনে যাব, সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার। আমি কোশ্চেনে পড়তে চাই না, প্রডিউসার জোর করে পড়াচ্ছে। এর মধ্যে একটা ফোন আসছে কাস্টমার। ব্রো, আমি শোরুমে। সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন আপনারা? হোয়াট উড ইউ প্রেফার, হাইব্রিড অর অকটেন? বিকজ শুনছি হাইব্রিড গাড়ি প্রবলেম করে। কোথায় শুনছেন ভাই? প্রবলেম করে যদি অনেক হাই মাইলেজ হাইব্রিড কিনেন। কী প্রবলেম করতে পারে আমি বলি। ব্যাটারি সেল নষ্ট হয়ে যাবে, বা ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ব্যাটারি সেল নষ্ট হলে ইটস এ ভেরি ইজি ফিক্স, 10 থেকে 20,000 টাকা লাগে। বাট আমার রেকমেন্ডেশন পুরো ব্যাটারি চেঞ্জ করাই ভালো। পুরো ব্যাটারি চেঞ্জ করতে অ্যারাউন্ড চাইনিজ ব্যাটারি লাগালে অ্যারাউন্ড 6 লাখ টাকা লাগে, যেটা 2 থেকে 3 বছর খুব ভালো চলবে। আর নর্মাল অরিজিনাল টয়োটা ব্যাটারি লাগালে অ্যারাউন্ড 4 লাখ টাকা লাগবে, যেটা ইজ গ্যারেন্টিড টু রান ফর 200,000 কিলোমিটার্স। এটার প্রাইস বেনিফিট অ্যাডভান্টেজকে আমি বলি। চাইনিজ ব্যাটারি যদি 6 লাখ টাকা দিয়ে লাগান, 6 লাখ টাকারই তেল সেভ হবে আপনার 2 বছরে। আর যদি একটা নর্মাল গাড়ি কিনেন এক্সিও, তাহলে 6 লাখ টাকার তেলই খরচ হবে। তো ঘুরে ফিরে ইটস দ্য সেম। এখন ইট ডিপেন্ডস অন ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু বাই। লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Direct competitor of this car and which one is better? Direct competitor of this car is the Honda Grace Hybrid, and it is much better. কারণ Hondaর যেই power output from the engine is much better than this. এটাতে combined output আসার কথা 133 horsepower, কিন্তু actually Toyota সবাইকে বলে যে 99 horsepower দিবে, and most of the time 99 horsepowerই পাওয়া যায়। Combined outputটা যদি ব্যাটারি ফুল চার্জে থাকে তাহলে পাওয়া যায়, বাট Honda Grace-এ the output is that of a 1.8 liter car. আর যেহেতু এটাতে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন আছে, ওই গিয়ার বক্স থেকে চাকায় যে পাওয়ারটা যায়, ওই পাওয়ার ডেলিভারি ইজ মাচ বেটার। আর গ্রেসের ব্রেকিং বেটার, গ্রেসের ইন্টেরিয়ার স্পেস বেশি,
গ্রেসের পিছে এসির ভেন্ট আছে। একটা ডিসঅ্যাডভান্টেজ, গ্রেসের কোনো রিসেল ভ্যালু নাই। আর গ্রেসের গিয়ার বক্স নষ্ট হলে ইটস আ ভেরি এক্সপেন্সিভ ফিক্স, 7 লাখ টাকা। আর গ্রেসের গিয়ার বক্স ইজ কানেক্টেড টু দ্য হাইব্রিড সিস্টেম। লাস্ট কোয়েশ্চেন, এরপরে আজকে আর কোয়েশ্চেন করতে পারবো না। ভাই আরও কন্টেন্ট আপলোড করেন না কেন? ভাই কেমনে আপলোড করব, সবার তো জানার ভয় আছে, এখন তো করোনা ভাইরাস, ভ্যাকসিন না আসা পর্যন্ত উই কান্ট ডু এনিথিং। সো প্লিজ বি হ্যাপি উইথ হোয়াট এভার উই আর প্রোভাইডিং রাইট নাও। ছোট একটা জিনিস বলি, হাইব্রিড গাড়িতে ইঞ্জিন অয়েল এত ঘন ঘন চেঞ্জ করতে হয় না, যেহেতু ব্যাটারিতে অনেকটা ডিস্টেন্স চলে, তো ইঞ্জিনের অ্যাকচুয়াল ওয়্যার অ্যান্ড টিয়ার অনেক কম। ইউজুয়ালি নর্মাল গাড়িতে উই মাইট ইউজ সিনথেটিক অয়েল ফ্রম শেল 5W40 after every 4,000 kilometers. হাইব্রিডে যদি শেলের সিনথেটিক অয়েল ইউজ করেন, আফটার 8,000 kilometers ইজ দ্য নর্মাল সার্ভিস। অ্যাকচুয়ালি হাইব্রিড গাড়িতে মানে ফ্রিকশন কম হয় ইঞ্জিন পার্টসে, তো অনেক ইন্টারভ্যালে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যায়। সেম গোজ ফর দ্য ব্রেকস ইন আ হাইব্রিড কার। উই আর টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস বিউটিফুল এপিসোড। মনে রাখবেন, আপনাদের জন্যই কিন্তু আমরা একটা নর্মাল গাড়ি করেছি, কারণ আপনারা এটা চেয়েছেন। Hopefully we covered all bases, and if you liked our show, definitely subscribe to our YouTube channel, follow us on Instagram, and like us on Facebook for more interesting and upcoming content. We promise we'll try to bring you more stuff. COVID-এর জন্য আমরা একটু পিছিয়ে গিয়েছি, but we'll very soon catch up.